ওয়াজ মাহফিলের নামে যেটা বলা হয়েছে বিরতিতে যাওয়ার আগে যে কিভাবে নারীদেরকে নির্যাতন করতে হয় সেটা শেখানো হয়, আমি দ্বিমত পোষণ করি। এইরকম যদি কেউ বলে থাকে সেটাকে ওয়াজ বলা হবে না, সেটাকে ওয়াজ বলা হবে না, মনে রাখতে হবে। এরকম যদি কেউ বলে সেটাকে ওয়াজ বলা হয় না, বরং ইসলামে কোরআন এবং হাদিসে নারীর স্বাধীনতা, নারীর ক্ষমতা যতটুকু দিয়েছে সেটাই সম্মানজনক এবং ভারসাম্যপূর্ণ। আবুল কাশেম ফজলুল হক, যেটি বলা হলো যে এই মাদ্রাসা শিক্ষার এই আপনি একটি ঘটনার কথা বলেছেন, কিন্তু আমার কাছে আসলে অনেকগুলো ঘটনার উদাহরণ আছে। আমি যদি সুযোগ পাই একটি ভিডিও আপনাকে কিছুক্ষণ পর দেখাবো, কিন্তু আপনার কাছে যেটি জানতে চাচ্ছি, এই যে যারা ওয়াজ মাহফিলের নামে এরকম সস্তা এবং চটুল, না এই প্রসঙ্গে আমি পরে আসছি, এই সস্তা চটুল এবং নারীকে কটাক্ষ করে নানান রকম মানে আমাদের সম্মানিত লোকদেরকে কটাক্ষ করে যেসব ওয়াজ মাহফিল করা হয়, ধর্মের এটি কতটুকু ভিত্তি আছে, কিংবা আপনাদের সম্পর্কেও তো এক ধরনের নেতিবাচক ধারণা মানুষ নেবে? ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নের আগে আমার সাংবাদিক বন্ধু বিরতিতে যাওয়ার আগে যে কয়েকটি কথা বলেছেন সেই জায়গাটা আমি একটু যুক্ত হতে চাই। প্রথম কথা হলো, তিনি বলেছেন বাংলাদেশে কোনো মাদ্রাসায় জাতীয় সঙ্গীত পড়া হয় না। তথ্যটি ভুল। অনেক জায়গায় পড়া হয় না, আবার অনেক জায়গায় পড়া হয়। আমি যে মাদ্রাসায় কাজ করি, উনি যদি সকালে 8:15 সেখানে যান তাহলে তিনি দেখবেন ওনার এই মন্তব্যের বিপরীত চিত্র সেখানে আছে। এটি হয়তো আপনার মাদ্রাসায় হচ্ছে, এটা কি বিচ্ছিন্ন ঘটনা? সব মাদ্রাসার কথা বলেছিলেন, আমি সেই জন্য একটা উদাহরণ দিলাম মাত্র। এরকম অনেক মাদ্রাসার রেকর্ড আমার কাছে আছে, যেহেতু আমি এই লাইনে কাজ করি। আর দ্বিতীয় কথা হলো, সিরাজউদ্দৌলার পক্ষে যারা মিছিল করেছে, যারা দাবি করেছে, আপা একটু আগে বলেছিলেন যে উনি একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, সেই বিকৃত রাজনীতির বহিঃপ্রকাশই হতে পারে, সেটা আমি সেই জায়গায় মন্তব্য করতে চাই না। দর্শকের পক্ষে কেউ কথা বলতে পারে, এটাতে আমি আশ্চর্য হই। তৃতীয় নম্বর, আপনারা একটা জায়গায় মনে হয় আমি আপনাদের সাথে সসম্মানে দ্বিমত পোষণ করব, কোনো ব্যক্তির দায় কোনো শিক্ষা ব্যবস্থার উপর দেওয়াটা ঠিক হবে না। আপনাদের মনে আছে নিশ্চয়ই পরিমলের কথা, বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, সেখানেও কিন্তু এরকম একটা, হয়তো সেই পড়ানোর পর্যায়ে যায় নাই, কিন্তু একটা নারী ধর্ষণের বা ছাত্রী শ্লীলতাহানির ঘটনা কিন্তু ঘটেছে। আমরা সেই জায়গায় যদি এখন শিক্ষা ব্যবস্থার উপর দায় চাপাই তাহলে কিন্তু সেটা হবে না। ব্যক্তি অপরাধী, সেই অপরাধের দায় তাকেই নিতে হবে। ব্যক্তি অপরাধীর কারণে কোনো একটা শিক্ষা ব্যবস্থার উপর দায় চাপানো ঠিক হবে না। তবে হ্যাঁ, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি কোনো নজরদারির প্রয়োজন হয়, আমি আগেও বলেছি, সেটা আমরা সেটাকে পজিটিভলি নেই, সেটাকে নেগেটিভলি নেই না। তৃতীয় নম্বর যে কথাটা না বললেই নয়, আবুল কাশেম ফজলুল হক, নজরুল কবির কিন্তু আশঙ্কা করছেন এই যে যদি নজরদারির মধ্যে যখন আনা হবে বা নজরদারির কথা বলা হবে, তখন আসলে এক ধরনের আলেম সমাজ আছেন সেটাকে আসলে খুব নেতিবাচক ভাবেই নেয়। আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিতে চাই। আপনার জানা থাকা নিশ্চয়ই, জানা আছে নিশ্চয়ই, আলিয়া মাদ্রাসায় যে ধারা আছে এটা সরকারি সিলেবাসে চলে, সরকারের পরিপূর্ণ নিয়ন্ত্রণেই আছে, এবং কওমি ধারা যেটা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে সেটাও নিয়ন্ত্রণে আসছে, আপনারা অপেক্ষায় থাকেন। তো তৃতীয় যে কথাটি বলছিলাম আমি, সেটা হলো ওয়াজ মাহফিলের নামে যেটা বলা হয়েছে বিরতিতে যাওয়ার আগে যে কিভাবে নারীদেরকে নির্যাতন করতে হয় সেটা শেখানো হয়, আমি দ্বিমত পোষণ করি। এইরকম যদি কেউ বলে থাকে সেটাকে ওয়াজ বলা হবে না, সেটাকে ওয়াজ বলা হবে না, মনে রাখতে হবে। এরকম যদি কেউ বলে সেটাকে ওয়াজ বলা হয় না, বরং ইসলামে কোরআন এবং হাদিসে নারীর স্বাধীনতা, নারীর ক্ষমতা যতটুকু দিয়েছে সেটাই সম্মানজনক এবং ভারসাম্যপূর্ণ। আপনারা স্টাডি করেন, তারপরে দেখবেন ইসলাম নারীদেরকে কতটুকু মর্যাদা দিয়েছে। ফজলুল ভাই, আপনাকে আমি বলে দিতে পারি 10 জনের নাম, 10 জনের নাম। আপনি যদি চান এই অনুষ্ঠানের শেষে আপনার মোবাইলে আপনাকে আমি দেখাবো যে সেখানে বিরাট ওয়াজ মাহফিল বলে। আমি সেটাকে ওয়াজ বলি না, আপনি বলছেন না, কিন্তু এখানে হাজার হাজার মানুষ তো ইনভলভ হচ্ছে ওয়াজ বলে, সেইখানে টাকা উঠানো হচ্ছে, সেইখানে তাকে বিশেষ অঙ্কের টাকা দিয়ে সে আসছে, তার পেশা ওয়াজ করাটাই পেশা। এখন আপনাদের মুশকিল যে